বাংলাদেশের মৌলভীবাজারের খোলাউড়ার সন্তান দিদারুল ইসলাম মরে গিয়েও বাংলাদেশকে দিয়ে গেছেন এক বিরল সম্মান, নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়। কারণ আমি আমেরিকাতে আসার পরে এবং আমেরিকাতে আসার আগ পর্যন্ত যেভাবে মেইন স্ট্রিম বা আমেরিকাকে ফলো করে থাকি, আপনারা জানেন শুধু আমেরিকাতে আসার দিন থেকে নয়, আমেরিকা আসার যে প্রসেসটা সেটা শুরু হয় বছর 2 বছর আগ থেকে বা 3 বছর আগ থেকে। অনেকে যারা ফ্যামিলি ভিসা আসেন তারা 10 বছর আগ থেকে, 12 বছর, 15 বছর আগ থেকে, যেদিন থেকে আমেরিকাতে মানে আপনার খেয়াল করা শুরু করেছি, বাংলাদেশের নাম এমনভাবে উচ্চারিত হয়েছে এর আগে আমি অন্ততপক্ষে দেখি নাই। কেউ দেখে থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ অনিক ফ্রম কুমিল্লা। প্রত্যেকটা জায়গায় মুসলিম হেটার্স যত জায়গাতে সেখানো দিদারুল ইসলামের নাম এবং ইমিগ্রান্ট ফ্রম বাংলাদেশ, আনবিলিভেবল। বাংলাদেশের সম্মান উনি, এর মানে না যে কেউ মরে গিয়ে উনি নিজে মরে যাবেন, কিন্তু বাংলাদেশকে অন্য এক শহীদ। উনি দেশের জন্য তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা, তার দায়িত্ব পালন করতে গিয়ে আপনার ইউনিফর্ম পরিহিত অবস্থায় শহীদ হয়েছেন পুলিশের এই অফিসার। দিদারুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। তারপরে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের থ্যাংক ইউ, বাংলাদেশের কিছু জরুরি কথা আছে অনেক। গো হেড, লেট আস নো। সো বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে রীতিমতো নৈরাজ্য চলছে, চাঁদাবাজি, দখলদারিত্ব, কেউ কারো কাছ থেকে কম না। এনসিপির একজন মানে বৈষম্যবিরোধী আন্দোলনের যে গ্রুপটা 5 জন আপনার গ্রেপ্তার হয়েছেন আপনারা জানেন, এবং তার বাসা থেকে 2 কোটি টাকার 2.5 কোটি টাকার চেক এবং এফডিআর ফিক্সড ডিপোজিটের আপনার কিছু কাগজপত্র তারা পেয়েছেন। আত্মহত্যা দিয়ে দেশের জন্য কাজ করে যদি এই হয় উদ্দেশ্য, এটা অবশ্যই দুঃখজনক। কিন্তু এর মানে নয় যারা জুলাই বিপ্লবের সবাই এটার সাথে জড়িত নয়। আমি প্রথমেই এনসিপিকে ধন্যবাদ দেব। কিভাবে? এনসিপিকে এই জন্যই ধন্যবাদ দিব যে এনসিপি সারা বাংলাদেশে একটা ঘটনায় সারা বাংলাদেশের সব বৈষম্য বিরোধী মানে যে কমিটি আছে কমিটি বাতিল করে দিয়েছে। এটাই হলো মানে নিয়ম। আমি আপনাকে বলি, ভিন্ন মত, ভিন্ন জনের একটা দল অপরাধী থাকতেই পারে, কিন্তু ব্যবস্থা কি নেওয়া হয় সেটাই হলো দেখার বিষয়। অপরাধ কি আমেরিকাতে হয় না? এই যে গতকালকে হয়েছে, আততায়ীর গুলিতে 5 জন মানুষ নিহত হয়েছেন। মেন্টালি ডিস্টার্ব একজন পার্সন, ওয়েল ডকুমেন্টেড মেন্টাল ইলনেসে ভুগতেছেন এই ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকাতে অপরাধ হয়, খুন হয়, ধর্ষণ হয়, কিন্তু বিচার আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। বাংলাদেশের সাথে পার্থক্য হলো এই জায়গাতে। এই জন্য যখন কেউ এখানে প্রেসিডেন্টের সন্তান হলেও রক্ষা নেই, প্রেসিডেন্ট হলেও রক্ষা নেই, যেটা আপনারা দেখেছেন। সুতরাং পার্থক্য এই জায়গাতে। আমি দেখি অনেকেই উদাহরণ দেন আমেরিকাতে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। অপরাধ করে যদি অপরাধ পার পাওয়া যায় আর অপরাধ করে পার পাওয়া যায় না, এটার মধ্যে আকাশ এবং পাতালের মধ্যে তফাৎ, মনে রাখবেন। সীমাহীন ফ্রিডমের এই দেশে যে যে ঘটনা, যেখানে উলঙ্গ অবস্থায়, অর্ধ উলঙ্গ অবস্থায় নাইট আউট পরে মানে মেয়েরা থাকে, রাইট, ফিমেল থাকে, এর পরেও যে নিজেকে কন্ট্রোল করে রাখা উইদাউট কনসেন্ট টু ডু এনিথিং এলস, ইটস এ বিগ ডিল। কিন্তু বাংলাদেশে তো আব্রু থাকা অবস্থার পরিদর্শন হচ্ছে। সুতরাং পার্থক্য এখানেই। বিচার হচ্ছে কিনা, কেউ টাকা, পেশি শক্তি, ক্ষমতা দিয়ে, রাজনৈতিক ক্ষমতা, পয়সার ক্ষমতা দিয়ে পার পেয়ে যাচ্ছে কিনা, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট স্টাফ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাংলাদেশে আজকে রাউজানকে আমি নাম দিয়েছি বাংলাদেশের গাজা, বাংলাদেশের প্যালেস্টাইন। অর্থাৎ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ফজলে করিম চৌধুরী বা সেই প্রতারক ফারাজ করিমের বাবার মানে কাছে জিম্মি ছিল রাউজানের মানুষ। আপনারা জানেন যে আমি তাকে ধরেছিলাম। এখন বিএনপির কিছু কর্মী যারা আছেন, নেতা আছেন, তাদের কারণে রাউজান আবারও জিম্মি। দুঃখজনক, খুবই দুঃখজনক। আজকে ধন্যবাদ দিই বিএনপিকে, তারা কমিটি ভেঙে দিয়েছেন। সারা বাংলাদেশে বিএনপির কমিটি ভেঙে দেন, সারা বাংলাদেশে দিয়ে নতুন করে করেন। সময় আছে নির্বাচনের, নির্বাচন নিয়ে বিএনপি এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি। সুতরাং বিএনপির নতুন করে মার্কাও দেখানোর কিছু নাই, বিএনপিকে দেখানোর কিছু নাই, শুধু প্রার্থীকে দেখাতে হবে কোন প্রার্থী আপনি দিচ্ছেন। মনে রাখবেন, দান চড়া হলে আগামী ইলেকশনে পার পাওয়া যাবে না, আমরা সেটা চাই না। সুতরাং
এটি হলো বাস্তবতা। এবং এনসিপি করে দেখিয়েছে, একটা ঘটনায় সারা বাংলাদেশের কমিটি ভেঙে দিয়েছে। দিস ইজ হোয়াট উই নিড। এনসিপির বিরুদ্ধে অনেক সমালোচনা করা যেতে পারে, করেন, নট এ প্রবলেম, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা করেন। দেশে কি পরিবর্তন হচ্ছে না? অনেক পরিবর্তন হচ্ছে দেশে। পরিবর্তন নিয়ে কথা বলবো, কি কি পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তনগুলো কল্পনাতীত ছিল। একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেই, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এখন আর গণরুম আর হল সিট বাণিজ্য দখল করা নাই, ইজ গন। নাম্বার ওয়ান, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে, যা 20 বছর শেখ হাসিনায় করতে পারে নাই, বড় বড় কথা বলে, এখনো নিয়ন্ত্রণে। বাংলাদেশের রিজার্ভের পরিমাণ এখনো একদম জেনুইন রিজার্ভ, এখনো ঐতিহাসিকভাবে আপনার দাঁড়িয়ে আছে একটা পর্যায়ে। বাংলাদেশের ঐতিহাসিকভাবে ঋণ পরিশোধ করেছে এই গভর্নমেন্ট, যা অতীতের 54 বছরের মানে যে কোন ধরনের ইতিহাস মানে রেকর্ডই নাই, সেটাও তারা ব্রেক করেছে। ভালো হচ্ছে না? অফকোর্স দেয়ার আর মেনি থিংস গোয়িং অন, গুড থিং, বাট চাঁদাবাজি, কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আমরা এগুলা দেখতে পাচ্ছি না। কিন্তু গুণগত অনেক পরিবর্তন হচ্ছে। ব্রিজ দখল করা, ব্রিজ উদ্বোধন করা হচ্ছে, কালভার্ট উদ্বোধন করা হচ্ছে, কিন্তু উপদেষ্টা গিয়েও তাদের নাম সেখানে নেই। এগুলা পরিবর্তন হচ্ছে না? অফকোর্স পরিবর্তন হচ্ছে। সুতরাং এগুলা বলা যাবে না যে পরিবর্তন হচ্ছে না, শেখ হাসিনা ভালো ছিল। যারা বলে শেখ হাসিনা ভালো ছিল, এরা হাসিনার গুমন্ত দালাল। এখানে দেখবেন মুস্তফা ফিরোজ এবং ওই যে মাসুদ কামালরা ঘুরে ফিরে দেখেন বোঝাতে চায় শেখ হাসিনার সময় এইটা হয় নাই, সেটা হয় নাই। এই জ্ঞান পাপী মূর্খ এবং ভিতরে এবং আপনার এই হিডেন আওয়ামী লীগের দালালদের বিষয়েও সচেতন থাকবেন। এরা কিন্তু বাংলাদেশের দালাল নয়, এরা ঘুরে ফিরে সেই স্বৈরাচারী দালাল। এই রূপটা প্রকাশ পায় যে কোনভাবে হোক। আমরা মনে করি অফকোর্স আওয়ামী লীগ নিয়ে কথা আছে অনেকগুলা, বলতে পারেন আপনি, কিন্তু এগুলা বলবেন না আওয়ামী লীগ ভালো ছিল। এগুলা কিন্তু ঘুরে ফিরেই চালের দোকানে কই, তালের দোকান কই জানিস। আচ্ছা আচ্ছা, এখন আমি আপনাকে বলি, তো এগুলা হচ্ছে বাংলাদেশে ভালো। তাও ভালো হতো যদি না রাজনৈতিক দলগুলা একে অপরের মাংস না খেত, যদি না রাজনৈতিক দলগুলা, তবে এখানে বলে রাখি বৈষম্য বিরোধী বা জুলাই বিপ্লবের নামে অনেক এনসিপির নেতা কর্মী অনেক ধরনের অবৈধ, আমি শুনেছি চট্টগ্রামের রাফি, সেই বাচ্চা ছেলে রাফি নাকি আপনার 100 কোটি টাকার মালিক, সে নাকি চট্টগ্রাম বন্দরে পড়ে থাকে সারাদিন। এটা তদন্ত করা দরকার। এবং এখানে একটা জিনিস বলে রাখি, এগুলোর তদন্ত কিন্তু হবে। আপনি মনে করবেন যে আপনার এই সরকার চলে যাওয়ার পরে আপনাদের যারা যারা যা করতেছেন প্রত্যেকের কিন্তু লুকাতে পারবেন না, এটা মনে রাখবেন, বুঝছেন? আমি চালের দাম নিয়ে কথা বলছি না। চালের দাম একটা পণ্য যদি বেশি থাকেও তার কারণ নিশ্চয়ই সরকার দেখতেছে, কি কারণে মনে রাখবেন, এগুলাতে আছে। এখানে ইচ্ছাকৃতভাবে সিন্ডিকেট বাণিজ্য এবং সরকারি পর্যায়ে থাকে, যেভাবে শেখ হাসিনার সময় সরকারের লোক থাকতো জড়িত, ফর এক্সাম্পল টিকেটিংয়ে, বিমানের টিকেটিং, অনেকগুলো হচ্ছে। তবে আমরা বলছি না আমাদের যে আশা ছিল সেটা পূর্ণ হয়েছে, নট, অফকোর্স নট। উপদেষ্টা পরিষদ প্রথম থেকে সাজানো হয়েছে রং মানুষ দিয়ে অনেকগুলা, যার কুফল আমরা পাচ্ছি এখনো পর্যন্ত। গেল এইটা একটা জায়গা বলতে পারি, সেটা হচ্ছে এখন আর কেউ কারো খুনের মানে গুমের ভয় নাই। খুন হতে পারেন আপনি, কিন্তু গুম হওয়ার ভয় নাই। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় নতুন এক বাংলাদেশ আমি দেখে এসেছি। মানুষের ভিতরে এত হাহাকার নাই, সত্য কথা বলতে গেলে এটা একটা পর্যায়ে আছে। তো কেননা মানুষ খেতে পারতেছে, চাল কিনে, ডাল কিনে, মানে নিত্য প্রয়োজনীয় কোনো কিছু কিনে খেতে পারতেছে। এই যে কিন্তু খাওয়াটা মানুষের ঠিক আছে, এই কারণে মানুষ, এবং আমি দেখেছি মানে ব্যবহারে, অর্থাৎ এটাকে আমরা সিলেটি ভাষা বলে খাইসলতের মানে ফকির, অনেকগুলা ফকির দেখেছি চেহারার ভিতরে তার যে ক্ষুধার্ত, সে ক্ষুধার্ত এটা আমি দেখি নাই, কিন্তু ভিক্ষা করতেছে, এটা তার প্রফেশন হিসেবে নিয়েছে ভিক্ষাটাকে। এটাই অনেকগুলা বিষয় আছে। যদিও গতকালকে আমি দেখলাম আব্বাসি হুজুর এবং আমাদের সেই বাটকা মোল্লা এই যে মাদানি মানে হুঙ্কার দিতেছে আমরা আওয়ামী লীগের দালাল। কয়েকজন সাংবাদিক আমেরিকা থেকে বলতেছেন, এর ভিতরে নিশ্চয়ই আমার নাম আছে, কেননা আমি এই প্রথম তুলেছিলাম। এবং আজকের এই উগ্রবাদিতাকে প্রশ্রয় দিয়েছে ইলিয়াস ভাই, এদেরকে প্রথমে প্রশ্রয় দিয়েছে ইলিয়াস ভাই। আমি প্রথম থেকে এদের বিরোধিতা করে আছি। আমি জানি এদের জ্ঞান গর্ম কম, আমি জানি এদের রাজনৈতিক জ্ঞান কম। আপনি দেখেন বাংলাদেশে নির্বাচন হবে কিনা, সুশাসন প্রতিষ্ঠা হবে কিনা, সেটা বাদ দিয়ে এরা পড়ে আছে কোথায়? এরা পড়ে আছে এই মুহূর্তে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে। চিন্তা করতেছেন আপনি তাদের জ্ঞান পাপী, কতটা জ্ঞান পাপী মূর্খ এরা, যে জাতিসংঘের অফিস নিয়ে পড়ে আছে এরা। মানে এরা এই অফিস থাকলে নাকি বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে। কি ধরনের মূর্খতা কাকে বলে আপনি দেখেন। এবং এদেরকে প্রমোট করা হয়েছে দিনের পর দিন। আমি বাধা দিয়েছিলাম, আমি মাদানিকে প্রথমে ধরেছিলাম সেদিন রাত্রে, বুঝেছিলাম যে একটা আন্তর্জাতিক মানের মূর্খ, রাজনীতিবিদ তার কোনো জ্ঞান গলিমা নাই এবং সে প্রচন্ড উগ্র, এ বিপদে পড়বে।
ইলিয়াস ভাই ধরেছে, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু উনি কিন্তু এদেরকে মাথায় তুলেছে, উনি এদেরকে দিনের পর দিন লাইভ করেছে, এদেরকে কোনোদিন কোনো কিছু বলে নাই, এদেরকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে ইলিয়াস ভাই। এখন উনি ধরেছেন, আমি জানি না কি ধরেছেন, বাট অ্যাটলিস্ট উনি স্পষ্ট করেছেন উনি। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে এই যে গরু জবাই করা, এদেরকে মাঠে নামানো প্রথম আলোর বিরুদ্ধে, এটা উনারা করেছেন, ইলিয়াস ভাই এবং পিনাকিদা, এই দায়িত্ব তাদেরকে নিতেই হবে। আচ্ছা তোমার কাল বাই দেবে বলে রাখি যে আপনার তখন তারা মাসুদ কামাল যথেষ্ট যুক্তি দিয়ে কথা বলে, সে তো ভাই মেন, উনি কি যুক্তি দেয় আমি জানি, ওনার কি যুক্তি আছে সেটা আমরা দেখেছি মাসুদ কামালের যুক্তি। মাসুদ কামালের যুক্তি বিএনপির পক্ষে গেলে ভালো, বিএনপির বিপক্ষে গেলে খারাপ, আওয়ামী লীগের বিপক্ষে গেলে মানে এগুলো আমি বিশ্বাস করি না, আমি তার কোনো যুক্তিকেই যুক্তি দেখি না। সে যে বিষয়গুলো নিয়ে কথা বলে দেখবেন, রাষ্ট্র সংস্কারে মাসুদ কামালের কোনো ধরনের মানে কথাবার্তা নাই। তার কথাবার্তা কি জানেন, আওয়ামী লীগ এটা ভালো ছিল, এটা মানে এরা খারাপ ছিল, এগুলোই মূলত ইউনূস সরকারের বিরুদ্ধে, মূলত রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলতে হবে। এবং আজকে আমি গর্ব করে বলতে পারি, আমি জানি আমার নাম আসবে না, আমার নামকে এখানে ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেট করা হয়, রাষ্ট্র সংস্কারের জনক থাকলে আমি আছি, কারণ আমি 8 বছর ধরে এগুলা নিয়ে সংগ্রাম করে যাচ্ছি। বলছিলাম এই যে আজকে প্রশ্ন উঠছে প্রথম, মানে বিএনপির আপনার পলিটিক্যাল দলগুলোর মানে ইনকাম কোথায়, তাদের রাজনৈতিক দলগুলোর পেশা কি, মানে রাজনীতিবিদদের পেশা কি, তাই এগুলো আমি 8 বছর নিয়ে আমরা কথা বলতেছি। আমরা মনে করি গুণগত সিস্টেমেটিক গুণগত এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রিফর্মস বা পরিবর্তন, আমাকে বাদ দিয়ে যদি কেউ এগুলা কথা বলে, এর চেয়ে বড় মুনাফেকে এবং এর চেয়ে বড় অকৃতজ্ঞতার হতেই পারে না। কেননা আমি এগুলো 8 বছর ধরে আমি আমাদের ইউটিউবারদেরকে দেখাচ্ছি ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা, ব্যক্তিকেন্দ্রিক ভিডিও বানানো। আই ডিডন্ট ডু দ্যাট, আই নেভার ডান ইট। কারণ আমার মূলটাই ছিল, আমি এসেছি এখানে সিস্টেমের বিরুদ্ধে ক্যাম্পেইন করার জন্য, সংগ্রাম করার জন্য, এবং আই থিংক উই আর সাকসেসফুল বিকজ আজকে মানে রাষ্ট্র সংস্কারে যে বক্তব্যগুলো আছে, আমরা এগুলা 8-9 বছর আগে তুলেছি, আমি আলোচনা করেছি। আমার কোনো দিনেই আপনি দেখবেন, আপনাকে আমার খোঁজ নিয়ে পাবেন, জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত আপনার এই যে অ্যাক্সেস ভিডিও, নানান ধরনের খারাপ ভিডিও, এগুলো আমি জীবন প্রচার করি নাই, এগুলো আমি কথাই বলি নাই। ইভেন তো সে আমার দুশ্মন হতে পারে, ইভেন তো আমি তাকে অপছন্দ করি, কারণ আমি সিস্টেমের বিরুদ্ধে সংগ্রামকারী একমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা সিটিজেনস জার্নালিস্ট বলতে পারেন আপনি। সিস্টেমের বিরুদ্ধে সংগ্রাম করার জন্যই আমি অনলাইনে আমার যুদ্ধ শুরু করেছি, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরু করি নাই, এবং এখনও আমি আছি। আমি মনে করি রাষ্ট্রের পরিবর্তন আনতে গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে হবে আপনাকে, এবং এই সংগ্রামে এখনও আমি লিপিবদ্ধ আছি। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিষাদগার করার জন্য অনলাইনে কখনোই আসি নাই, কখনো বলিও নাই। আপনি দেখবেন আমার বিষয়টা কোনো ব্যক্তিকে নিয়ে নয়, মোটামুটি আমি সিস্টেমের বিরুদ্ধেই আমার সংগ্রাম আমি চালিয়ে যাচ্ছি। এবং আমি আজকে বলছি, এবং এই যে প্রবাসী বিষয়, আজকে আমাদের কি ভাই ওই যে পাপি আপা আরো একটা ভুল কথা বললেন, ইউ শুড অ্যাপোলোজাইজ টু দ্য নেশন এবং অ্যাপোলোজাইজ টু মি। আপনি বলছেন মানে কিসের ভোটাধিকার, এই যে নামকে আপনার প্রবাসীদের ভোটাধিকার, এটা জামাতের এজেন্ডা। আপা এত মিথ্যাচার করবেন না, প্লিজ প্লিজ, বি হিউম্যান, বি এ ডিসেন্ট ম্যান, সরি ওমেন অর ইন্ডিভিজুয়াল অর হিউম্যান বিইং। জামাতের কোনো নেতা বা কোনো নেত্রী আমার আগে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে, এবং ইংল্যান্ডে বসবাসকারী আমাদের কয়েকজন মানে আপনার এই মুরব্বী বা কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এরা ছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আর কেউ কোনো জামাতের নেতৃবৃন্দ এর আগে বক্তব্য দিয়েছে বলে আপনি দেখাতে পারবেন না। সুতরাং এটা বলবেন না আপনি জামাতকে অপছন্দ করেন, আই আন্ডারস্ট্যান্ড, ইউ মে হ্যাভ এ পয়েন্ট এগেইনস্ট দেম, বাট এটা বলবেন না কখনো আমাদের কৃতিত্বগুলা, আমাদের কাজকে ছোট করে এগুলোকে দুলুসাত করে দেওয়ার অধিকার আপনার নাই। পাপি আপা, ডোন্ট ডু দিস। বিএনপির কেউ নাই, উনাকে থামানো যায় না, দেখে না কেউ। এটা আমাদের প্রজেক্ট আপা, আমাদের প্রজেক্ট, প্রবাসীদের অধিকার, এটা আমাদের। আমরা কাজ করেছি বছরের পর বছর এগুলা নিয়ে, এগুলো জামাতকে দিয়ে আমাদের মানে মানে কাজকে ছোট করে এবং অস্বীকার করবেন না, প্লিজ ডু নট ডু দ্যাট। এটা আমাদের আপা। এখন আপনি বলতে পারেন প্রবাসী ভোটার হলে জামাতের বিপক্ষে যাবে, এই যাবে, পক্ষে যাবে, আপনাদের বিপক্ষে যাবে। আপা তাহলে আপনি এমন কাজ কেন করবেন যে কাজ করলে প্রবাসীরা আপনাদের বিপক্ষে চলে যায়? এটা কোনো কথা? এগুলো কোনো যুক্তিসঙ্গত কথা? বাংলাদেশি নাগরিকেরা, বাংলাদেশে বসবাস মানে বড় হয়ে ওঠা, লেখাপড়া করা মানুষগুলা, এই মানুষগুলো ভোট দিতে পারবে না কেন আপা? আমেরিকানরা তো দেয়, পৃথিবীর যে কোন জায়গাতে থাকলে আমেরিকানরা ভোট দেয়, তা আমরা কেন দিতে পারবো না? আমরা কেন দিতে পারবো না? আপনি জামাতের কথা বলে আমাদের অধিকার বঞ্চিত করবেন আপনি এবং কোটি কোটি মানুষ। এবং আপনি কি জানেন এগুলো কতটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে? হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্যাট? আপনি একজন আইনজীবী, আপনার স্বামীও মানে আমি জানি না হারুন ভাই আইনজীবী কিনা, আপনি একজন আইনজীবী, আপনার মতো টক টু তারেক জিয়া, আচ্ছা আপনি বলছেন আপনার মতো একজন ব্যক্তি, আপনি জানেন আপনি পলিটিক্যালি কতটা রং
মানে স্টেপ এগুলা রং বক্তব্য, বিএনপির বিপক্ষে যাচ্ছে, কতটা বিপজ্জনক অবস্থায় বিএনপির বিপক্ষে যাচ্ছে এই বক্তব্যগুলো। আপনি কি মানে কোনোদিন এগুলো নিয়ে চিন্তা করেছেন যেগুলো কোথায় যাচ্ছে বিএনপির জন্য? এগুলো বিএনপির জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে আপা, ডোন্ট সে দ্যাট। আর এবং এটা আমি প্রতিবাদ করব, কারণ আমি এগুলো নিয়ে কাজ করেছি বছরের পর বছর, এবং আজকে এসে বলছেন আপনি জামায়াত করেছে। আপনার জামায়াত করে নাই। জামায়াতের কে বলেছে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে? এর আগে 7 বছর আগে, 5 বছর আগে জামাতের কোনো নেতা বলেছেন কিনা? মানে পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে আমি বলছি, কেউ বলেছেন কিন্তু উনি জামাতের সাথে পরে যুক্ত হয়েছেন বা ভিতরে ভিতরে জামাতের সাথে, আমরা এগুলো বলছি না। আমরা বলছি আপনি আমাকে বলেন জামাত পলিটিক্যালি রাজনৈতিকভাবে বক্তব্য দিয়েছে প্রবাসীদেরকে নিয়ে, মানে ব্যাপকভাবে, এর আগে আমাকে দেখান, আপনি 2-3 বছর আগে দেখান আপা। আমরা করেছি আপা, সুতরাং এটা বলতে পারবেন না আপা যে এটা জামাতের স্লোগান আপা। এটা আমাদেরকে আমাদের অধিকার বঞ্চিত করা, আমাদের কাজকে ছোট করে দেখা, আমাদের প্রতি চরম অকৃতজ্ঞতা। এবং আপনি ইউ আর ইন অন এ সুইসাইড মিশন আপা। আপনি জানেন না প্রবাসীদেরকে নিয়ে এরা পয়সা ইনকাম করা, এরা বাংলাদেশ পরিচালনা করে। আপনি মনে করেন 50 লক্ষ প্রবাসী যদি ভোট দেয়, এদের সাথে আরো 2 কোটি ফ্যামিলি মেম্বার্স আছে আপা। আপনি রং করতেছেন, আপনি আগুন নিয়ে খেলতেছেন। ডোন্ট ডু দিস। আপনি বিএনপিকে বিপদে ফেলে দিচ্ছেন আপনি এগুলা করে। ডোন্ট ডু দিস, এটা করবেন না। এই বক্তব্যগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আচ্ছা, সো আমি মনে করি, এবং আমি আগামীতে প্রবাসী যারা আছেন আগামী ইলেকশনের জন্য রেডি হয়ে যান। আপনারা আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন এই সরকার, এটা তার প্রমিস করেছেন। আমরা কথা বলে এসেছি, এবং তারা এর আগেও মানে এই সংগ্রামটা আজকের না, এই সংগ্রামটা বছরের পর বছর ধরে মানে গেছে। আপনারা বললাম না যে অনেক মানুষ এখানে জড়িত এই দাবির সাথে। সুতরাং এই দাবি পূরণ হতে যাচ্ছে, এটাকে ছোট করে দেখবেন না, এটা বিএনপির বিপক্ষে যাবে। ডু নট ডু দ্যাট। ইউ আর অন এ সুইসাইড মিশন, ইউ আর ড্যামেজিং বিএনপি's মানে ফিউচার। ডু নট ডু দ্যাট। এটা যদি আপনি আপনার দলকে পছন্দ করেন, কেউ কি আছে থামানোর জন্য? আপনারা এখন যুদ্ধ ঘোষণা করেছেন প্রবাসীর ভোটাধিকার। আমরা আজকে বলতেছি আপা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করে কোনো ভোট বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না ইনশাল্লাহ। এটা আপনি নিশ্চয় থাকতে পারেন, এটা আমি আপনাকে লিখিত গ্যারান্টি দিতে পারি। প্রবাসীদের ভোটাধিকার ছাড়া কোনো ভোট মানে বাংলাদেশে হবে না, আমরা হতে দিব না। খান আপনারা আমাদের, পড়েন আপনারা আমাদের, আর আমাদের বিপক্ষে গিয়ে অবস্থান নেন। প্রবাসীরা এ দেশকে খাওয়ায়। এই যে আজকে দেখেন $4 billion মানে loans got paid by this interim government, and this a history. They made a history. Apa, it is directly contributed by the expatriates. Do not do that. Don't be in a denial of their contributions. Apa, don't do that. গেল একটা। সেকেন্ড থিং হলো ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যদি আমি আজকে যাই, সেটা হলো যে that's a great news. After France, I mean, amongst G8 countries, right now G7, obviously Russia kicked out of G8. So G7 countries থেকে first of all France ঘোষণা দিয়েছে তারা they will recognize Palestine as a state, and they have done it, right? So now United Kingdom following ফ্রান্স, তারা বলছে সেপ্টেম্বরে তারা প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিবেন। এবং এটা ইসরায়েল বা যারা বিরোধী শিবির আছে তাদের ভিতরে তোলপাড় সৃষ্টি হয়েছে, এবং এটা একটা সিগনিফিকেন্ট। নাও এর মানে না যে প্যালেস্টাইন স্বাধীন হয়ে গেছে, বাট সিম্বলিক অর্থে it has a great impact and it's a serious consequence, and it is really একটা মানে গুড নিউজ ফর প্যালেস্টাইন। মানে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইন আরও এক ধাপ এগিয়ে গেল, এটা আমি যদি বলি। এরপরে there are many আপনার এই কি বলে এটাকে ইউরোপিয়ান কান্ট্রিজ, মানে দে উইল ফলো, দে আর অন দ্য কোর্স টু বি ফলোড বাই ফ্রান্স অ্যান্ড আমি যদি বলি ইউনাইটেড কিংডম, লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস আ গ্রেট নিউজ। অ্যান্ড সারা বিশ্বে এটা চলছে, সো এটা একটা ভালো খবর আমাদের জন্য। আর সেকেন্ড থিং হলো যে আইনের শাসন যদি না হয়, যদি নির্বাচন হতেই হয়, এবং এই নির্বাচনে যদি আজকে দেখলাম আজকে বিএনপির আরও একটা পদক্ষেপ যার সাথে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি বিএনপির, সেটা কি? সেটা হচ্ছে যে তারা স্বাধীন জুডিশিয়াল মানে কাউন্সিল গঠন, বিচারপতিদের, এটা যে তারা অমত করেছেন। এটা তো কোনো কথা হতে পারে না, এটা খুবই দুঃখজনক। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া, নিজ হাতে গড়া সেই দল, বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা বাংলাদেশি জাতীয়তাবাদের যে প্রবর্তক, সেই দলের কাছ থেকে আমরা এমন আশা করি না। আমরা মনে করি তারা এটাকে রিকনসিডার করবেন। এবং আমি আজকে রিপোর্ট অন হাসিনা, কাজী ইবান কমেন্টে স্পেনিং করে না 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 আপনি কাজী ইবান আমার একজন ভাই মানুষ, উনি জার্মানিতে থাকে, আপনি ভুল বুঝছেন। উনি আমাদেরই মানে একজন মানে মানুষ, উনি বাংলাদেশের একজন মানুষ, এই নতুন বাংলাদেশের একজন মানুষ। ফারদিন কেমন আছে মাসুম ভাই? ফারদিন ভালো আছে। I picked him up from school right now and he's somewhere else in the house playing right now.
সো যে কোনো সময় আক্রমণ করে ফেলতে পারে আইসা, যদি তার মানে ধরেন মার সাথে যদি তার কোনো ধরনের ডিসএগ্রিমেন্ট হয় ওই এরিয়াতে কোনো বিষয়ে, তখন সে সাথে সাথে চলে আসবে এখানে, বজ্রকণ্ঠে আওয়াজ চলেই। আর যদি এখানে যদি কোনো ডিস্টার্ব ফিল না করে তাহলে সে আসে ওখানে মোটামুটি। তো এখানে আমি বলে রাখি, আমরা নতুন বাংলাদেশ চাই এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে যাচ্ছে সরকার, এটা হবে। এটা নিয়ে কথা বলে বিএনপিকে আর ধ্বংস করবেন না পাপিয়াপা, আপনাদেরকে বলি। এবং নতুন বাংলাদেশে আইনের শাসনের এই বাংলাদেশ আমরা চাই। আইনের শাসন ছাড়া, গুণগত পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন যদি বাংলাদেশে হয়, সেই নির্বাচনে কোনো কার্যকারিতা হবে না। এবং আরও একটা জিনিস বলি, যারা চাঁদাবাজি করেন, দখল বাণিজ্য করেন, ধিক্কার দেই আপনাদেরকে। আপনাদের মতো পশু শ্রেণীর মানুষ মানে আর হতেই পারে না। এদের স্বাধীন দেশ, এদেশে গিয়ে আপনি বলেন আপনাকে চাঁদা দিতে হবে আরেকজনের দোকান করতে গেলে, টেম্পু বা বাস স্ট্যান্ডে। এর চেয়ে বড় আমি যদি বলি যে মানে অমানসিক, মানে বিবেকহীন আর নির্লজ্জ ব্যবহার আর হতেই পারে না। বন্ধ করেন এগুলো বাংলাদেশের। আমি আবার বলছি, যারা বাংলাদেশের যেখানে আছেন চাঁদা দিবেন না। গতকালকে আমি দেখলাম একজন আপনার এই যে নরসিংদীর একজন পুলিশ অফিসার, উনি বলছেন নরসিংদীর চাঁদাবাজি হবে না, কেউ চাঁদা দিবেন না। আমি আবার বলছি, কেউ চাঁদা দিবেন না। আপনারা ঐক্যবদ্ধ হন, এটা নতুন বাংলাদেশ, পুলিশ আপনাদের সাথে আসে, চাঁদা দিবেন না, বলবেন এটা আমাদের স্বাধীন দেশ। এখানে আপনি কে, মানে আপনি কে, আপনি কোন দলের নেতা, কোন দলের নেত্রী, উই ডোন্ট গিভ এ ফাক অ্যাবাউট দ্যাট, ওকে? ইউ হ্যাভ নো রাইট। গণদুলাই দেন, বেঁধে রাখেন, মানে মানে আপনার মানে বিদ্যুতের খুঁটির সাথে পুলিশকে খবর দিন। এটা পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছে। আচ্ছা, সো আমি এতটুকু বলবো আর কি। আমি আমার এলাকা সিলেটের, আমি এই চাঁদাবাজিগুলো খুবই কম, আমি বলি আপনাদেরকে, আছে গোপনে হয়। আমি আজকে ঘোষণা দিচ্ছি, আমাদের এরিয়াতে বৃহত্তর সিলেটে যারা চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, কেউ যদি করে থাকে তার নাম ঠিকানা সহ আমাকে দিবেন। সে যে দলের নেতা হোক বা নেত্রী হোক, আমি তার নাম প্রচার করব, প্রকাশ করব, তার বিরুদ্ধে আমি বক্তব্য দিব। আমাকে শুধু জানাবেন, আপনি আমার এলাকাতে হোক, যে জায়গাতে হোক, বলবেন এদেশ সব মানুষের, এদেশের সরকারি প্রপার্টি, কোনো নেতা বা নেত্রীর নয়, তার বাবারও নয়, কারো 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 আপনার ভাইয়েরও নয়। সুতরাং এইটা মানে হবে না বাংলাদেশে। এটা আমি আপনাকে ঘোষণা দিতে পারি। আমাকে জানাবেন, আমি তার ছবি সহ পোস্ট করব আমার এরিয়াতে বিশেষ করে, এবং তাকে সকালে দিবেন, বিকালে গ্রেফতার করার চেষ্টা করব চাঁদাবাজি যদি প্রমাণ দিতে পারেন। এটা আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি আজকে। আচ্ছা, আর ইভান ভাই, আপনি বলছেন যে আপনার 25টা বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশিরা 1.5 কোটি বাংলাদেশিরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং আমরা লক্ষ লক্ষ বাংলাদেশিরা প্রতি বছর বাংলাদেশে ট্রাভেল করে, বেশি পপুলার ডেস্টিনেশন যেগুলোতে বাংলাদেশের বিমান করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, বোয়িং কিনে কি হবে? বাংলাদেশ বিমানের দুর্নীতি। প্রথমেই বাংলাদেশ বিমানকে যেটা করতে হবে, এয়ারপোর্টটাকে কিক আউট করতে হবে বাংলাদেশ বিমানকে, অথবা বিদেশিদের সাথে তাদেরকে কাজ করতে থার্ড টার্মিনালের মতো বাধ্য করতে হবে। কারণ আমি নিজে দেখে এসেছি, এটা নিয়ে আমি কথা বলবো, আমার কাছে ভিডিওটা আছে। চরম অব্যবস্থাপনা শুধু নয়, রীতিমতো মানে প্রফেশনাল রিজম, বা যেটাকে আমরা বলি, এটা বাংলা কি বলে আমি জানি না, বলে গেলাম এই মুহূর্তে। এটার বাহিরে ধারে কাছেও নাই তারা প্রফেশনালিজমের। আমি নিজে দেখে আসলাম। বিমান একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। বিমানকে প্রথমেই সোনা এবং রূপার পানি দিয়ে বিমান অফিস, বিমানের কর্মকর্তা যারা আছেন তাদেরকে, বিমান সচিব যারা আছেন বিমানের ওই ক্ষেত্রে, এমডি সহ, তাদেরকে গোসল করিয়ে তারপরে আপনাকে লাইনে আনতে হবে। প্রথমেই বিমান একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। আপনি বোয়িং কিনবেন, কিনে কি করবেন? যদি আপনার ভিতরে ক্যান্সার থাকে, এটাকে মানে দূরীভূত করতে হবে। এবং যুক্তরাষ্ট্রের সাথে এই আলোচনা এতটা ফেল করলো কেন? দেয়ার আর মেনি রিজনস ওয়াই। এটা আমি বলেছিলাম এর আগে। আমি বলছিলাম না যে বাংলাদেশের মানুষ প্রতিবাদহীন নয়, প্রতিবাদ করবেন, তবে প্রতিবাদের বাহিরে থাকবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাড়াবাড়ি করবেন না, এটা বিপদ আসতে পারে। আমি মনে করি বাংলাদেশের শুল্ক আজকে যে 35% ইম্পোজ করেছে ইউনাইটেড স্টেটস, যে কোন কারণে তারা ক্ষুব্ধ হয়েছে আমাদের উপরে, এই সরকারের মানে বাংলাদেশের মানুষের উপরে, সরকারের উপরে নয়। সো এবং যারা এখানে আলোচনাতে গেছেন তারা নট এ গুড নেগোসিয়েটর। আমাকে এখানে ইনক্লুড করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারতাম দ্যাট কুড বি এ পজিটিভ আউটকাম। আপনারা পারেন নাই কথাবার্তা বলতে। আপনারা বাংলাদেশি মানে বসবাস করেন, আমেরিকাতে এসে আমেরিকানদের সাথে ডিল করবেন, ইটস নট ইজি। এবং বর্তমানে যারা আছে এরা সাধারণ মানুষ না, এরা রিপাবলিকান পার্টির। এদের চরিত্র জানতে হবে, এদের ক্যারেক্টারিস্টিক জানতে হবে, কিভাবে কি করতে হবে, কথা বলতে হবে, এটা জানতে হবে। না জেনে এই কাজ আপনারা করেছেন, না হলে বাংলাদেশ কোনো অবস্থাতেই এই শুল্কর ভিতরে পড়তে পারে না। এবং আমেরিকান পণ্যগুলো যেগুলো আছে দিয়ে দেন ফ্রি করে, নাথিং রং উইথ দ্যাট। কারণ আপনি যত বেশি দিবেন আমেরিকান ইনভেস্টমেন্ট তত বেশি যাবে। এবং এই আমেরিকান মার্কেট যদি আপনি ধরতে পারেন, তাদেরকে সন্তুষ্ট করে বাংলাদেশের অর্থনীতি
5-6 বছর ধরে বলে আসছি, আকাশে উঠবে। 1% যদি ধরতে পারি, যারা ভিয়েতনাম ধরেছে আপনার, তারা যদি আমরা ধরতে পারি, আমাদের অর্থনীতি আকাশে উঠবে। কিন্তু এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন যারা নেগোশিয়েট করতে এসেছেন তারা, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর না হলে বাংলাদেশের উপরে এমন শাস্তি আসার কোনো মানে কারণ আমি অন্তত পক্ষে দেখি না। এবং এজন্য আমি বলছি, আর আমেরিকান বিরোধী যে ধরনের মানে আপনার এই মুহূর্তে আব্বাসি এবং মাদানিরা করতেছে, দেশকে বিপদে ফেলবে। এবং এদের বিষয়ে সরকারকে কঠোর হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। প্রয়োজন এদের সাথে কথা বলুন, কারণ এরা জ্ঞান পাপী, এরা রাজনীতিতে অজ্ঞ, অন্ধ, কোনো জ্ঞান নেই, গরিমা নেই, দেশকে তারা বিপদে ফেলবে। এবং এরা কোনো কিছু না বুঝেই। সো আমি আজকে আপনাদেরকে সবাইকে বলবো এতটুকুই, যে আমি মনে করি এখানে আমরা 35% যে শুল্ক পেয়েছি, এটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন সরকারের আলোচক যারা এসেছেন তারা, আনডাউটেবলি। আই ক্যান টেল ইউ দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মাহফুজ বাণিজ্য করেছে কি? আচ্ছা, উপদেষ্টা মাহফুজ একটা জিনিস বলে রাখি আমি, বনিয়ামিন উনি যে বদলুক যে স্ট্যাটাস দিয়েছেন, বনিয়ামিনের ব্যাপারে আমার একটাই কথা হলো যে আমি ওনার এখন পর্যন্ত দেওয়া তথ্য এখন পর্যন্ত কোনোদিন সঠিক হয়েছে বলে আমি পাইনি। সো এই জন্য আমি খুব, তারা যে দুর্নীতি করতেছে না তা আমি বলি নাই, কিন্তু বাট উনি যে রিপোর্টটা দিয়েছেন সেটা উনার দেওয়া, এর আগে উনি অনেক কথা বলেছিলেন, বেগম খালেদা জিয়া মারা গেছেন, এই হয়েছেন সেই হয়েছেন, মনে আছে অনেকগুলা বিষয় আছে। উনি এর আগে বলেছিলেন, আমি উনার দেওয়া তথ্য এই ধরনের বিষয়ে, উনি এমনি কথাবার্তা বলে এই দেশে যায়, এটা ঠিক আছে, কিন্তু রাজনীতি বিষয়ে উনার যে মন্তব্য বা বিশ্লেষণ, সেটাকে আমি কখনোই ফ্রুটফুল বা খুবই আশাবাঞ্জক বা ফাঁজের কোনো কিছু বা ফাংশনাল মনে করি না। উনি যেভাবে বলেন অনেক কথাবার্তা আমি দেখেছি, ইমোশনালি বলেন, এটার সাথে বাস্তবতার অনেক দূরত্ব আছে। সো এইটা মানে বুঝতে হবে। এবং হি ইজ নট এ পলিটিক্যাল অ্যানালিস্ট এট অল, অ্যান্ড হি প্রবাবলি ডাজন্ট ইভেন কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আমি মনে করি যে উনি যে তথ্য দিয়েছেন মাহফুজের বাইয়ের বিষয়ে, এখন এটা প্রমাণ করা তার দায়িত্ব। কিন্তু এভাবে যে বলেছেন আপনি উনি, আমি মনে করি উনার এর আগেও আমি দেখেছি উনার দেওয়া তথ্যতে প্রচন্ড গরমিল, এবং উনিও একজন ব্যবসায়ী বলে আমি মনে করি। এটা আমার কাছে মনে হয়েছে, এটা অনেক আগ থেকে আমি দেখেছি। এবং উনি অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বলেছেন অতীতে, আমি দেখেছি, যেগুলো আমার কাছে ইট ডিডন্ট মেক সেন্স এট অল। সো দেয়ারফর আই ক্যান নট এগ্রি উইথ হিম হোয়াট এভার হি সেজ। এবং পলিটিক্যাল বিষয়ে, রাজনীতি বিষয়ে যে উনি যে বক্তব্য দেন, এই বক্তব্যগুলো আমার কাছে ইট ডাজন্ট মেক সেন্স এট অল টু মি এট অল, টু বি অনেস্ট। সো এটা আমি এখন আপনাদের পছন্দের ব্যক্তি হতে পারেন, বাট আমি উনাকে ডিসরেসপেক্ট করতেছি, উইথ ডিউ রেসপেক্ট টু হিম। উনি একজন সিনিয়র মানুষ, তবে আমি দেখেছি অতীতে উনার দেওয়া তথ্যের সত্যতা আমি এখন পর্যন্ত অনেকেই ক্ষেত্রে পাইনি। এবং আমি অনেক দেখেছি অনেক ভ্রান্ত ধারণা নিয়ে, ভ্রান্ত বিষয় যেগুলোর আসলে কোনো অস্তিত্বই নাই, এগুলো নিয়ে উনি অতীতে ভিডিও বানিয়েছেন। এখন হয়তো বা আমি জানি না, তবে এটাই আমার বক্তব্য উনার বিষয়ে। জাতিসংঘ মানবাধিকার অফিস, জাতিসংঘ মানবাধিকার, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনার এরিয়াতে যদি আপনার বাড়ির পাশে যদি মসজিদ আর না থাকে, তাহলে নামাজ মসজিদে গিয়ে পড়ার সংখ্যা বা পরিমাণ, যদি মসজিদ আপনার ঠিক গড়ের পাশাপাশি থাকে, আজান হয়, থাকবে না থাকবে না? মানে নামাজ, এই মসজিদ আসার কারণে আপনার নামাজ আগে ধরুন পড়তেন না, ধরুন 0-র ভিতরে আছেন, আপনি নামাজ মসজিদে গিয়ে পড়তেন না বা পড়েন না। মসজিদ আপনার বাড়ির কাছাকাছি আসার পরে আপনি কি মনে করেন না অন্তত 1% অফ 0.05% মসজিদে গিয়ে নামাজ পড়া বা এই বিষয়টা নিয়ে চিন্তা করার সুযোগ আপনার সামনে আসবে বা আপনাকে বাধ্য করবে, বিকজ অফ দ্য ইম্প্যাক্ট অফ দ্য এক্সিস্টেন্স অফ দিস মস্ক নিয়ার বাই ইউ? ইয়েস। সো মানবাধিকার কমিশন আপনার দেশে আসছে, এর মানে কি LGBTQ-দেরকে আপনি দিয়ে যাওয়া হবে এখানে? যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকার কমিশন ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা করে? নো। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত, গুণে ধরা রাজনৈতিক ব্যবস্থার উপরে প্রেশার ক্রিয়েট করা হলো, যা কোন দেশে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। বুঝছেন? দ্যাটস হোয়াট ইট ইজ। কিন্তু আমি জানি না এটাকে এবং এই যে মাদানি, আব্বাসি, যারা এদের কাছে এই বিষয়টা তুলে দিয়েছেন, রয়ের কাজ, এটা ভারতীয় র তুলে দিয়েছে, বিকজ দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ ইন্টেলিজেন্স, হাউ ডাজ ইন্টেলিজেন্স এজেন্সি ওয়ার্ক, দে হ্যাভ নো আইডিয়া। এবং এরা অতীতে এই টাইপে পড়েছে। ধরেন মামুনুল হক তো মসজিদে গেছিল, হোটেলে গেছিল, বউ নিয়ে আন্দোলন রেখে কে বলেছিল? এটা তো ডিজিএফআইয়ের কাজ ছিল। তো ইন্টেলিজেন্স এজেন্সির কাজ বোঝার ক্ষমতা এই উজুরদের নাই, এবং এরা দ্বারে কাছেও নাই, বিকজ তারা ইন্টেলেকচুয়াল, এরা উগ্র।
সো দে আর ডেঞ্জার, দে আর ক্রিয়েটিং বিগ প্রবলেম ফর আস। এখনই সময় ওনাদের বিষয়ে কথা বলা, সরকার এদেরকে ট্যাকেল করা, আমি মনে করি। কেননা এরা না বুঝে এই কাজগুলো করতেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন কি মানে আমেরিকা প্রতিষ্ঠা করতেছে? না, এটা ডক্টর ইউনুস রিকোয়েস্ট করেছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আগে ডক্টর ইউনুসের সাথে কথা বলেন উনি, উনার কারণে এটা আসতেছে। যদি এর আগে এই প্রতিষ্ঠান, আমি একটা কমন সেন্সের ব্যাপার আপনাদেরকে বলি, আপনারা যারা আছেন কথাগুলা প্রচার করবেন ভালো করে। আপনি আমাকে বলেন, এর আগে শেখ হাসিনা কোনদিন এই কথা বলেছে যে জাতিসংঘের মানবাধিকার অফিস আমার দেশে প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা, জাতিসংঘ আমি দেই নাই, এজন্য তারা আমার উপর ক্ষুব্ধ? নো। যদি অথচ চরম মানবাধিকার মানে লঙ্ঘনকারী সরকার ছিল বাংলাদেশে, মানবাধিকার মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল সরকার, তাহলে বলে নাই কেন শেখ হাসিনা? এর মানে তারা কখনো রিকোয়েস্ট করে নাই, তারা বদারি করে নাই এই বিষয়ে, বা এটা সাবজেক্ট ছিল না বাংলাদেশের মানবাধিকার অফিস, এটা রিকোয়েস্টেড বাই ডক্টর মোহাম্মদ ইউনুস। ইয়েস, এই জন্য তারা এটা প্রতিষ্ঠা করতেছে উনার রিকোয়েস্টের কারণে, যেহেতু উনার বন্ধু জাতিসংঘের মহাসচিব। এবং এইটাকে নিয়ে আমেরিকা, পশ্চিমা বিশ্ব, এই যে এরা যারা কথা বলতেছে এখন, এরা কতটা জ্ঞান পাবে আপনি কল্পনা করতে পারেন? রাজনীতি বিষয়ে, রাজনীতির রোজ জানে না, কিন্তু আলোচনা করতে আসে। এই যে মাদানি, তার পড়ালেখা কত? কোনো পড়ালেখা নাই, কি পড়েছে, কোথায় পড়েছে? সে যে এই যে বিষয়গুলো যে সে যে এগুলো নিয়ে কথা বলে, এগুলো তো বিপজ্জনক আমাদের দেশের জন্য। আপনি বলেন আওয়ামী লীগের সময় কথা বললো না কেন? তাহলে তো নিশ্চয়ই তারা বলতো, মানে শেখ হাসিনা বলতো যে আওয়ামী লীগ মানে দেখেন মিথ্যা, সেন্ট মার্টিন কখনো বলে নাই সেন্ট মার্টিন আপনার আমাদের দরকার, তারপরে বলেছে তারা নাকি বলছে সেন্ট মার্টিন আমাদের দরকার, অথচ তারা কখনো বলে নাই সেন্ট মার্টিন মানে যুক্তরাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে বা নিতে চায় তারা এখানে। এই জন্য এটা ডক্টর ইউনুসের কাজ, উনি বড় এটা নিয়ে আসতেছেন, উনার সাথে আলোচনা করেন। না করে জাতিসংঘকে চ্যালেঞ্জ করতেছে খেলাফত চায়, বাংলাদেশের মানুষ খেলাফত চায় না। বাংলাদেশের মানুষ এদের ভ্রান্ত ধারণা, খেলাফত হচ্ছে গণতান্ত্রিক পরিবেশে যদি ইসলামিক মূল্যবোধ বজায় থাকে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়। অথচ যারা আজকে অধিকার নিয়ে কথা বলতেছে, এই লোকগুলা শেখ হাসিনার দালালি করেছেন, আব্বাসী হুজুর দালালি করেছেন, বুঝছেন? এরা তো দালাল ছিল, সকালে টাকার বস্তা পেয়ে বলতো একটা, বিকালে বলতো আরেকটা। আমরা দেখি নাই? এরা যদি ঠিক থাকতো তাহলে বাংলাদেশের বুকে এমন নৈরাজ্য আর এনার্কি আর সন্ত্রাস করতে পারতো শেখ হাসিনা? কখনই করতে পারতো না। ভারতে দেশকে দখল করে বসে আসছিল, কোথায় ছিল তারা তখন? বলেন আপনি, আব্বাসী জেলে গেল না কেন কখনো? এগুলো যদি বলি আমরা, এই কথাগুলো আসবে। এখন আপনাদেরকে বলছি হুজুর, আপনারা লাইন আউট থাকেন। ওয়াজ করতেছেন, কি ওয়াজ করেছেন জানি না, সাকিব খানের ছবি বাম্পার সুপার ডুপার হিট হয় বাংলাদেশে। কি ওয়াজ করেন আপনারা? এত ওয়াজিরা কি ওয়াজ করেন? মানুষকে কি পরিবর্তন করেছেন? আপনাদের ওয়াজে কাজে লাগে না, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এগুলা। সুতরাং কথা বললে আপনারা বলবেন আমি আমেরিকার দালাল, ইহুদিদের দালাল, ইসরায়েলের দালাল, এটাও বলবেন। জানি তো আপনাদের এই দালাল বলা আমাদের বরং আরো ভালো আমাদের জন্য, কারণ আমরা বুঝি আপনাদের অপদার্থরা এই বিষয়গুলো বুঝতে পেরেছে আমরা কি বলতে চাচ্ছি। এটাই ছিল আজকের এই বক্তব্য। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। লেডিস এন্ড জেন্টলম্যান, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা গাইস। এখন আমি চ্যানেলে লাইভ টাইপ